আপার প্রাইমারি ম্যাট 638 রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটি আজকে কোর্ট নম্বর 11-তে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে লিস্টেড ছিল পার্ট হেয়ার্ড ম্যাটার হিসাবে আইটেম নম্বর 106-এ দুপুর 2টোর সময়। যথারীতি এই মামলাটি আজকে হেয়ারিংয়ের জন্য ওঠে এবং এই মামলায় আজকে কি হেয়ারিং হয়েছে, পরবর্তী হেয়ারিং কবে এবং এই মামলায় গুরুত্বপূর্ণ কিছু ম্যাটার উঠে এসছে, যেমন ওএমআর ম্যানিপুলেশন, সিবিআই ইনভেস্টিগেশনের যে তদন্তের কিছু বিষয় সেইটা, এবং এই মামলায় পরবর্তী একটা হেয়ারিং ডেটও দেওয়া হয়েছে, সেটি কবে এবং আজকে আলটিমেটলি কি হলো, হেয়ারিং কিছু কি হলো না কিছুই হলো না, কোন প্রসঙ্গে হেয়ারিং হলো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। এবং এই যে আপার প্রাইমারি মামলাটি, এটি কি আদৌ মিটবে কি মিটবে না, তার কারণ বহু প্রসঙ্গ এখানে উঠে আসছে একের পর এক, ফোল্ড সিরিজের মতো। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব, তার জন্য ভিডিওটি আপনারা যেন শেষ অবধি দেখেন। তো দেখুন, প্রথমেই আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার পিটিশনারদের পক্ষ থেকে বলতে শুরু করেন। তিনি আজকে উপস্থিত ছিলেন, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে উপস্থিত ছিলেন, সশরীরে ফিজিক্যালি তিনি উপস্থিত হতে পারেননি। তো তিনি প্রথমেই বলেন যে আমরা আগে যা যা সাবমিশন দিয়েছিলাম তা রিকালেক্ট করলে প্রাথমিকভাবে যা দাঁড়ায়, তো এইটা বলার পরেই বিচারপতি তাকে থামিয়ে দেন এবং বিচারপতি তাকে বলেন যে আমরা চাই আপনি সশরীরে এখানে এসে হেয়ারিং করুন, তাহলেই ভালো হয়, কোর্টের সুবিধা হয়। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে এই মুহূর্তে তিনি কোর্টে প্রেজেন্ট হতে পারবেন না, তার কারণ তার ভাইরাল ইনফেকশন হয়েছে, তার জন্য তিনি কোর্টে আসতে পারছেন না। বিচারপতি তখন বললেন যে ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি সশরীরে উপস্থিত থেকে এখানে শুনানি করেন তাহলে কোর্টের সুবিধা হয় বা সকল পার্টি যারা রয়েছে তাদেরও সুবিধা হয়। এবং এই নিয়ে তিনি এসএসসির আইনজীবী ডক্টর পাত্রকে জিজ্ঞাসা করেন যে এই নিয়ে আপনাদের কি মতামত। তখন এসএসসির আইনজীবী ডক্টর পাত্র বলেন যে ঠিক আছে মিলট, এটা একদমই সঠিক যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যদি সশরীরে উপস্থিত হয়ে কোর্টকে অ্যাসিস্ট করেন তাহলেই সব থেকে সুবিধা হয়। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে তাহলে মিলন 18 তারিখের পর যদি হেয়ারিং করানো হয় তাহলে তিনি সশরীরে এসে উপস্থিত হতে পারবেন এবং কোর্টকে অ্যাসিস্ট করতে পারবেন। এরপরে বিচারপতি বলেন যে কারোর কি কোনো অবজেকশন আছে, এবং তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন যে আপনি তাহলে কবে উপস্থিত হতে পারবেন। তো তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে তিনি 19শে জুলাই উপস্থিত হতে পারবেন, তার কারণ 15 এবং 16ই জুলাই এসএসসির সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে 26,000 চাকরি বাতিলের, সেখানে তিনি যাবেন। এছাড়াও 17ই জুলাই হলিডে, 18ই জুলাইয়ের পর 19শে জুলাই যদি কোর্টের হেয়ারিংটা রাখা হয় আপার প্রাইমারির ম্যাট 638 মামলাটির, তাহলে তিনি কোর্টে আসতে পারবেন। তো এরপরে এসএসসির আইনজীবী আবার বলেন যে মিলট, যাতে করে 19 তারিখে যেন হেয়ারিংটা না রাখা হয়, তার কারণ 19 তারিখে হেয়ারিং রাখলে এসএসসির আবার প্রবলেম রয়েছে। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে তাহলে যদি 19 তারিখে অসুবিধা হয় তাহলে 18 তারিখেই রাখা হোক, 18 তারিখেও তিনি আসতে পারবেন। তখন বিচারপতি বলেন যে 18 তারিখে আবার কারোর কোনো অসুবিধা আছে নাকি, এবং তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন যে আপনার কতক্ষণ সময় লাগবে আর শুনানিতে। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে তার আর 15 থেকে 20 মিনিট হার্ডলি সময় লাগবে এবং এই 20 মিনিটের মধ্যেই তিনি তার যা বক্তব্য রয়েছে বা সাবমিশন সেটা তিনি কমপ্লিট করে দিতে পারবেন। তখন বিচারপতি বলেন যে ঠিক আছে, তাহলে 18 জুলাই দুপুর 2টোর সময় এই মামলাটা লিস্টেড থাকুক, এবং তিনি অনুরোধ করেন যাতে করে কল্যাণ ব্যানার্জি, সুবীর সান্যাল এবং এসএসসির আইনজীবী মিস্টার মুখার্জি সকলেই যাতে করে 18 তারিখ উপস্থিত হতে পারেন, এবং তিনি চান যে এই মামলাটাকে আর যাতে করে ডিলে না করা হয় এবং এই মামলাটার যাতে করে এন্ড হয়। এবং এরপরেই বিচারপতি এসএসসিকে একটা প্রশ্ন করেন যে গত দিনের হেয়ারিংয়ে মিস্টার সুবীর সান্যাল স্যার যে প্রশ্নগুলো তুলেছিলেন, যেমন রি-ইভ্যালুয়েশন নিয়ে, এবং সেখানে তিনি বলেছিলেন যে অনেক ক্যান্ডিডেট যারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছিল পরবর্তীকালে রি-ইভ্যালুয়েশন করার ফলে তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ইন্টারভিউয়ের পরে আর ডাক পায়নি, তার কারণ অনেকের নাকি মার্কস কমে গেছিলো, নানান জনের নানান প্রবলেম দেখা গেছে। তো এই নিয়ে এসএসসিকে বলা হয়েছিল যে তারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল মেরিট লিস্টে আসতে পারেনি, বাদ পড়েছে, তো তারা কেন বাদ পড়েছে, কী কারণে বাদ পড়েছে, তো সেই নিয়ে একটা চার্ট তৈরি করতে বলেছিলেন। সেই চার্টটা কি এসএসসি তৈরি করেছে কি করেনি। তো তখন ডক্টর পাত্র, এসএসসির আইনজীবী, তিনি বলেন যে এই চার্ট তাদের কাছে রয়েছে, কিন্তু কোর্ট পার্টিকুলারলি কি জানতে চাই এটা যদি তারা জানতে পারে তাহলে চার্টটা প্রস্তুত করতে বা চার্টটা কোর্টে প্রেজেন্ট করতে তাদের সুবিধা হবে। বিচারপতি তখন বলেন যে চার্টে আপনারা
প্রত্যেকটা বিষয় ইন্ডিকেশন করবেন, যেমন কোন প্রার্থী কেন বাদ গেছে, তার স্কোর কত ছিল, তো এই সমস্ত বিষয়গুলো, তার স্কোর কত ডিক্রিজ বা ইনক্রিজ হয়েছিল তো রিইভ্যালুয়েশন করার ফলে, তো এই বিষয়গুলো আপনারা চার্টে একটা প্রস্তুত করে কোর্টের সামনে প্রেজেন্ট করবেন। আগামী হিয়ারিং যখন হবে তখন আপনারা এটা প্রেজেন্ট করবেন। তো এই সময়ই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। তখন তিনি বললেন যে এই যে চার্ট এসএসসিকে দিতে বলা হচ্ছে, এই চার্টের পাশাপাশি এসএসসিকে কিন্তু ওএমআর সিটও প্রডিউস করতে হবে কোর্টে। কারণ এই ওএমআর সিট নিয়ে সিবিআই যখন ইনভেস্টিগেশন করেছিল এসএসসির অন্য মামলায়, তখন সিবিআই কিছু তথ্য পেয়েছে এবং সিরিয়াস ক্রিমিনাল অফেন্স সিবিআই পেয়েছে ইনভেস্টিগেশন করতে গিয়ে। তখন বিচারপতি বলেন যে এই যে ওএমআর সিট আপনি প্রেজেন্ট করতে বলছেন, তো এটা করার তো কোনো প্রয়োজন নেই, চার্টটা প্রেজেন্ট করলেই হয়ে যাবে। তখন আইনজীবী বলেন না, ওএমআর সিটটা কিন্তু আলটিমেটলি খুব প্রয়োজন এই আপার প্রাইমারি মামলায়। তখন এই সময়ই অন্য একজন উকিল তিনি বলেন যে তাদেরকে নাকি ফার্স্ট প্যানেল, অর্থাৎ যখন ফার্স্ট প্যানেল বলতে গেলে আমি যতটুকু বুঝলাম যে 2019 সালে যে প্যানেলটা, 2020 সালে যে প্যানেলটা তৈরি হয়েছিল, সেই প্যানেল, যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিল, সেই প্যানেলে তারা নাকি ছিল। পরবর্তীকালে নতুন করে কোর্ট অর্ডারে যখন নতুন প্যানেল তৈরি করা হয়েছে, সেই প্যানেলে তারা ডাক পায়নি বা তারা বাদ পড়েছে। তো এইটা নিয়ে তারা বলতে চায়। বিচারপতি বলেন যে দয়া করে আপনারা অন্য সময় বলবেন, এখন অন্তত এই যে ম্যাটারটা চলছে আপার প্রাইমারি ম্যাথ 638, এই ম্যাটারটার যা বিষয়বস্তু সেইটা আগে মিটুক, তারপরে আপনারা বলবেন বা অন্য সময় মেনশন করবেন। তখন ওই আইনজীবী বলেন যে না, এই যে ম্যাটারটা উনি বলছেন এইটা নাকি এই ম্যাথ 638 রিলেটেড ম্যাটার, এই মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিচারপতি বলেন ঠিক আছে, তাহলে আমরা আপনাকে শুনবো। এবং তিনি এটাও বলেন বিচারপতি যে আমরা সকলকেই শুনতে চাই, সবাইকে অনুরোধ করছি যেন 18 তারিখ যখন হিয়ারিং হবে তখন যেন সকলেই আপনারা প্রেজেন্ট থাকেন। সকলকে অনুরোধ করছি আপনারা কোর্টকে অ্যাসিস্ট করুন। এই মামলাটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করতে চাই, এই মামলাটা কনক্লুড করতে চাই, আর এই মামলাটাকে ঝুলিয়ে রাখতে চাই না। তার কারণ অনেকেই অ্যাপয়েন্টমেন্ট অনেক দিন ধরে পাচ্ছেন না। এই ম্যাটারটাকে তিনি আর্জেন্সি বেসিসে শেষ করতে চান, এমনটাই বিচারপতি আজকে মত প্রকাশ করলেন। এবং উনি আগের দিনেও এই মতটাই প্রকাশ করেছিলেন যে এই মামলাটাকে দ্রুত শেষ করতে বিচারপতিরা চান। তো এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে মিলর্ড, এসএসসি যে আর্জেন্সি দেখাচ্ছে এই মামলাটা নিয়ে, এই আর্জেন্সির মোড়কে যদি এসএসসি কোনো কুইক অ্যাপয়েন্টমেন্ট দিতে গিয়ে কোনো ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, তাহলে তো কোর্টের উচিত এটাকে না এনকারেজ করা। এবং ওএমআর সিট বিষয়টা তিনি আবার বলেন যে ওএমআর সিট কিন্তু এই মামলায় খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ওএমআর সিট নিয়ে সিবিআইয়ের রিপোর্ট রয়েছে। সিবিআই রিপোর্টে অনেক ক্ষেত্রেই সিবিআই বলেছে যে এসএসসি বহু ক্ষেত্রে ওএমআর সিটকে ম্যানিপুলেট করেছে, এবং এই ওএমআর সিটটা নাকি কোর্টে প্রেজেন্ট করা দরকার। তো এই ওএমআর সিট নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে অনেকটা বলতে গেলে যতটুকুই উনি বলেছেন, হিয়ারিং তো হয়নি আজকে খুব বেশি, এই বক্তব্যগুলো যা কথোপকথন হয়েছে সেখানে তিনি কিন্তু এই কথাটা তুলেছেন। তো বিচারপতি এই সময় বললেন যে দেখুন, এই যে আপনারা সিবিআই ইস্যু নিয়ে কথাটা বলছেন, সিবিআই রিপোর্ট, সিবিআই ইনভেস্টিগেশন, তো এইটা নিয়ে তো কোর্টে কোনো রিপোর্ট বা কোনো রেকর্ড আমাদের কাছে নেই। তার ফলে এইটা নিয়ে তো আমরা কোনো কিছু শুনতে পারি না। যতক্ষণ না কোর্টের এই নিয়ে কোনো রেকর্ড থাকছে বা রিপোর্ট থাকছে, কোনো এফিডেভিট থাকছে, ততক্ষণ তো আমরা এই নিয়ে কোনো কিছু শুনতে পারি না। আপনারা কি আগে এটা নিয়ে কিছু করেছিলেন? এবং তিনি বলেন বিচারপতি যে আপনারই জুনিয়র আইনজীবী ফিরদৌস শামীম, উনি গত দিনকে একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিতে চেয়েছিলেন, সেই এফিডেভিটটা নিয়ে মিস্টার কল্যাণ ব্যানার্জিরা আপত্তি করেছিলেন। তো তার জন্য বিচারপতি কিন্তু ওই এফিডেভিটটা গ্রহণ করেননি। উনি বলেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন হিয়ারিং করবেন তখন যেন ওই এফিডেভিটের প্রসঙ্গটা তুলে ধরা হয়, এবং সেক্ষেত্রে যদি এই ম্যাথ 638 মামলার সাথে ওই এফিডেভিটটা প্রাসঙ্গিক বলে বিচারপতিদের মনে হয়, তাহলেই বিচারপতিরা ওই এফিডেভিটটা গ্রহণ করবেন, আদারওয়াইজ নয়। তো সেক্ষেত্রে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে মিলর্ড, যারা এফিডেভিটটা নিয়ে বিরোধিতা করেছে তারা তো বিরোধিতা করবেই, এটাই স্বাভাবিক। এবং উনি বলেন যে ঠিক আছে, তাহলে আমরা যেদিনকে হিয়ারিং করব সেদিনকেই আমরা ওই এফিডেভিটের প্রসঙ্গটা তুলে ধরবো, অর্থাৎ সিবিআই প্রসঙ্গ, ওএমআর প্রসঙ্গ, ওই বিষয়টা। তো আজকে আপাতত অর্থে বিচারপতি বলেন যে ঠিক আছে, তাহলে আপনারা 18 তারিখেই আসুন। তো মামলাটি আজকে হিয়ারিং সে অর্থে হলো না। এই কথোপকথনগুলি হলো যেগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ডিটেলসে ব্রিফলি তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে মূলত এই হিয়ারিংটুকুই হলো, হিয়ারিংটা তো কিছুই হলো না, বলা যেতে পারে একটা অন্য ডেট পাওয়া গেল, এবং বিচারপতিরা চাইছেন ওই ডেটেই যাতে করে 18 তারিখেই সকলকে উপস্থিত যাতে করে যেন হয়। মিস্টার কল্যাণ ব্যানার্জি, সুবীর সান্যাল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এসএসসির আইনজীবী ডক্টর পাত্র, মিস্টার মুখার্জি,
এছাড়াও আরও অন্যান্য যারা পার্টি হয়েছেন তিনি সকলকে চাইলেন, মানে অনুরোধ করলেন যেন সকলেই উপস্থিত হয়। এই মামলাটা উনি চাইছেন যাতে করে এবার কনক্লুড করতে, তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন আর 15 থেকে 20 মিনিট তার লাগবে। সুবীর সান্যাল বলে ফেলেছেন, এসএসসির আইনজীবীও বলে ফেলেছেন, যদিও এসএসসির আইনজীবী হয়তো রিপ্লাই দিতে আরও আধ ঘন্টা হয়তো বলতে পারেন। এছাড়াও আর বলার মতো তো সেই অর্থে নেই। মিস্টার কল্যাণ ব্যানার্জিও তিনিও সাবমিশন কনক্লুড করে ফেলেছেন, তারও হয়তো আর কিছু বলার নেই। যদিও কিছু বলার থাকে সেটাও হয়তো 10 মিনিট বা 15 মিনিটের বেশি হবে না। তো এরপরেই কিন্তু এই মামলাটা প্রায় কনক্লুড হয়ে যাবে এবং অর্ডার রিজার্ভড হওয়ার একটা দিকে এই মামলাটি যাচ্ছে। দেখা যাক কি হয়। যদিও এই আপার প্রাইমারি মামলাটি এত ডিলে হচ্ছে, তো এক্ষেত্রে বিচারপতিদের তো কিছু করার নেই, তার কারণ বিভিন্ন আইনজীবী বিভিন্ন সময়ে উপস্থিত হতে পারছেন না, তার জন্যই কিন্তু এই মামলাটি এত ডিলে হচ্ছে। তো আজকের এই যে আপার প্রাইমারি ম্যাট 638 মামলা, এইটা নিয়ে যতটুকু আপডেট ছিল সেইটা ডিটেলসে আপনাদের সামনে বললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে এই ধরনের আপডেট আপনি দ্রুত পেয়ে যান। তো আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।